প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুরিন ও কুরিন সঞ্চিতি নিয়ে তোমরা প্রায় টেনশনে থাকো যে এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, বিশেষ করে নতুন সঞ্চিতি পুরাতন সঞ্চিতির যোগ বিয়োগ বা ক্যালকুলেশনটা, বা কখনো প্রাপ্য বিলের একটা অংশ আদায় হয় না, অথবা ধারে পণ্য বিক্রয় করা হয়েছে সেটা এন্ট্রি করা হয়নি। এই জাতীয় সমন্বয় এন্ট্রিগুলো থাকলে তোমরা কনফিউশনে পড়ে যাও। আমার এই ভিডিওটা তোমরা যদি সঠিকভাবে দেখো, পুরোটা A to Z অল্প সময়ের ভিডিও, তাহলে তোমরা অবশ্যই আমি 100% নিশ্চিত যে এই কুরিন এবং কুরিন সঞ্চিতি নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আমি তোমাদের সুবিধার জন্য আমি একটা মাস্টার ফর্মুলা এখানে ইয়ে করছি এক্সেলে, যদিও তোমরা এটা ছকটা তোমরা তোমাদের মতো করে নিয়ে মনে রাখলেই হবে, পরীক্ষার সময় তোমরা ইজিলি সলভ করতে পারবা। তো এখানে মেন যে কুরিনটা সৃষ্টি হয় আসলে প্রাপ্য বিল থেকে, বাকিতে যখন বিক্রি করা হয় সেখান থেকে একটা টাকা না আসার সম্ভাবনা থেকে কুরিনটা সৃষ্টি হয়। তো এখানে এই সংশ্লিষ্ট এন্ট্রির মধ্যে আমরা ছকটা যদি রেওয়া মিলের খেয়াল করি, রেওয়া মিলে এই তিনটা জিনিস থাকে। প্রারম্ভিক কুরিন সঞ্চিতি, এটা ক্রেডিট পাশে থাকে। প্রাপ্য বিল ডেবিট পাশে থাকে। আর কুরিন থাকলে ডেবিট পাশে থাকে। তো এখানে আমি জাস্ট বলে নিচ্ছি, এই প্রারম্ভিক কুরিন সঞ্চিতিটা এটা কিন্তু গত বছরের ক্লোজিং এর কুরিন সঞ্চিতি, যেটা এই বছরে চলে আসছে। তো আমরা এই বছরের শেষে যখন হিসাব করছি তখন এটা বাদ দিতে হয়। প্রাপ্য বিল যেটা আমাদের কাছে আমরা পাবো, কোম্পানি পাবে যাদের কাছে সেল করছে বাকিতে তাদের কাছ থেকে। আর কুরিনটা হলো এই রেওয়ানের মধ্যে যেটা থাকবে, সেটা বুঝতে হবে যে এগুলো হিসাবের অন্তর্ভুক্ত আছে। এই কুরিন যদি এখানে হিসাবের মধ্যে থাকে তাহলে এটা আমরা বুঝবো এই কুরিনটা অলরেডি প্রাপ্য বিলের সাথে সমন্বয় করা আছে, অর্থাৎ প্রাপ্য বিল থেকে বাদ দিয়ে দেখানো আছে এই কুরিনটা, যখন খরচটা দেখানো হয় অ্যাকচুয়াল খরচ। তাহলে আমরা এখানে এই তিনটা জিনিসের যে কোনোটা থাকতে পারে, এটা থাকতেও পারে নাও পারে। প্রাপ্য বিল থাকবে, কুরিন ডেবিট পাশে থাকতেও পারে না পারে। কুরিন যদি ডেবিট পাশে থাকে তাহলে বুঝতে হবে যে এটা অলরেডি খরচের অন্তর্ভুক্ত আছে, এটাকে আমাকে হিসেবে আনতে হবে। এই হচ্ছে মাস্টার ছক। অর্থাৎ রেওয়া মিলে কুরিন সংশ্লিষ্ট রেওয়া মিলের মধ্যে এই তিনটা জিনিস থাকতে পারে, একটা হলো কুরিন সঞ্চিতি, একটা প্রাপ্য বিল, একটা হলো কুরিন। আচ্ছা, এবার সমন্বয়। সমন্বয়ের মধ্যে যদি ধরি, আমরা যদি বলে প্রাপ্য হিসেবের উপর 10% কুরিন সঞ্চিতি রাখতে হবে, এইখানে আমাদের দেখতে পাচ্ছি যে এই ব্যালেন্স রেওয়া মিলের মধ্যে শুধুমাত্র প্রাপ্য বিল আছে। তাহলে আমাকে প্লেন বললো 10% কুরিন সঞ্চিতি রাখতে হবে। তাহলে আমি কি করব, এই অ্যামাউন্টের উপর 10%, অর্থাৎ আমি এই যে এখানে আমার মাস্টার ফর্মুলায় আমি 60,000 টাকা এখানে প্রাপ্য বিল লিখলাম। এবং এটা ভিত্তিটা হলে কি, কুরিন সঞ্চিতি এখানে আমি বলি মাস্টার ফর্মুলাতে কি কি আছে। এটা হচ্ছে রেও মিলের এন্ট্রি প্রাপ্য বিল। এরপরে যদি ধারে ধারে অলিখিত বিক্রয় থাকে, যে বিক্রয় করা হয়েছে ধারে কিন্তু লেখা হয়নি, তাহলে লিখলে পরে কি হতো, প্রাপ্য বিলটা বেড়ে যেত। তাহলে আমার এটা যোগ করতে হবে, এখানে যোগ করতে হবে সমন্বয় এন্ট্রির মধ্যে যদি থাকে। আবার এমন হতে পারে যে ধারে বিক্রয় করা হয়েছিল, মালটা ফেরত আসছে, তাহলে সেটা লেখা হয়নি, তখন কি হবে, প্রাপ্য বিলটা কমে যাবে, তাহলে বিয়োগ করতে হবে। আবার অলিখিত আদায়, বললাম যে প্রাপ্য বিল আমরা টাকা পেতাম, একজন টাকা দিয়েছে আমাদেরকে প্রাপ্য বিলের অংশ, কিন্তু সেটা লেখা হয়নি, তাহলে লিখলে কি হতো, প্রাপ্য বিলটা কমে যেত। কাজে আমি এখানে বাদ দিয়ে দেবো। আর একটা কি, নতুন কুরিন বা অবলোপন, এটা যদি এক্সাক্ট একটা ফিগার বলে দেয়, যে সমন্বয়ের মধ্যে 2,000, যেমন এখানে বলা আছে যে প্রাপ্য হিসাবে 3,000 টাকা আদায়যোগ্য নয়, এই যে বলে দিল এখানে 3,000 টাকা, অর্থাৎ প্রাপ্য হিসাব যেটা আছে তার মধ্যে 3,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে এটা এটা হচ্ছে নতুন কুরিন। এটা হচ্ছে নতুন কুরিন, এটা যেটা সমন্বয়ের মধ্যে থাকে। আর এটা হচ্ছে মাস্টার ছক। এটার ভিত্তিতেই তোমার হচ্ছে কুরিনের সঞ্চিতির ভিত্তিটা তৈরি হবে। এরপরে আমরা রেট দিব, রেটের সাথে গুণ করে। তাহলে এইখানে আমাদের ইনফরমেশন প্রথমটা যদি আমরা করি, যে 10% কুরিন সঞ্চিতি রাখতে হবে। আমার প্রাপ্য বিল 60,000, তাহলে আমি 60,000 টাকা নিলাম প্লেন, আর আমি রেট নিলাম 10%, নিলে 6,000 টাকা। আর কোনো এন্ট্রি এখানে আমি দেখালাম না, যেহেতু আর নাই। আচ্ছা, তাহলে আমার ইজি। তাহলে বিশদায় বিবরণীতে কি হবে, বিশদায় বিবরণীর মধ্যে আমরা এটা মাস্টার ছক, নতুন কুরিন যদি থাকে অর্থাৎ সমন্বয় এন্ট্রিতে আসবে। আর কুরিন যেটা, এই কুরিন বলতে যেটা রেওয়া মিলের মধ্যে যদি থাকে, আমরা একটু পরেই দেখব। আর নতুন কুরিন সঞ্চিতি যেটা আমরা হিসাব করলাম, ক্যালকুলেশন করলাম, এই যে এখানে 6,000 টাকা পেলাম, এই 6,000 টাকা। পুরাতন কুরিন সঞ্চিতি বুঝতে আমরা সবসময় বুঝবো ব্যালেন্স শিটের রেওয়া মিলের মধ্যে যেটা দেওয়া আছে ক্রেডিট পাশে, প্রারম্ভিক কুরিন সঞ্চিতি, প্রারম্ভিক বলা থাক আর না থাক, যদি রেওয়া মিলের মধ্যে কুরিন সঞ্চিতি থাকে ডান পাশে ক্রেডিট পাশে, তাহলে বুঝতে পারবো হবে আমাদের এটা প্রারম্ভিক। কাজে এটা বিয়োগ যাবে, এটা হচ্ছে বিয়োগ যাবে। তাহলে প্লেন হিসাব, প্রথম কথা যদি বল যে এই অবস্থায় শুধু এই রেওয়া মিলটা এরকম আছে, 60,000 টাকা প্রাপ্য বিল আছে, বললো 10% কুরিন সঞ্চিতি রাখতে হবে। তাহলে আমাদের শুধু 6,000 টাকার এখানে হিসাব। 60,000 10% করলে 6,000। তাহলে এই 6,000 টাকায় নতুন কুরিন, মানে এই 6,000 টাকায় যাবে আমাদের বিশদ আয় বিবরণীতে।
আবার এই 6,000 টাকা বাদ যাবে হচ্ছে টোটাল আমার প্রাপ্য বিল থেকে, তাহলে 60,000 থেকে 6,000 বাদ দিলে 54,000। এবার নিচের এন্ট্রিটা যদি দেখি, যদি নিচের মতো করে বলা থাকে যে প্রাপ্য হিসাবে 3,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবে 10% কুরিন সঞ্চিতি, তাহলে এইখানে আমাদের প্রাপ্য হিসাব 60,000, এর মধ্যে বলে দিল 3,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে 3,000 টাকা কুরিন হয়ে গেছে অলরেডি, এই টাকাটা নিশ্চিত আমরা যার পাবো না। তাহলে 3,000 টাকাকে বাদ দিতে হবে, দেওয়ার পর অবশিষ্ট যে টাকাটা থাকে তার উপর 10% হিসাব করতে হবে। তাহলে দেখো এখানে আমি যদি এটা করি, এই খ নাম্বারটা, তাহলে কি করতে হবে, আমার বলছে 3,000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে নতুন কুরিন সৃষ্টি হয়েছে, আমি এখানে কি করব, এই যে নতুন কুরিনের কাছে এখানে জাস্ট 3,000 টাকা দিয়ে দিব, দ্বিতীয়টার ক্ষেত্রে আমি 3,000 টাকা দিয়ে দিলাম। তাহলে আমার নতুন প্রাপ্য বিলের পজিশন কি দাঁড়ালো, 60,000 টাকা ছিল আমার রেমিলের মধ্যে ফিগার, আর বলে দিল 3,000 টাকা আগেই বলে দিল প্রাপ্য ভিত্তিক আদায়ের যোগ্য না, তাহলে আমাকে বাদ দিতে হবে, তাহলে 60 থেকে 3 বাদ দিলে 57। এবার 57 10%, তাহলে 57 10% বলে 5,700, তাহলে আমার সঞ্চিতি হবে 5,700। এখন বিশদায় বিবরণীতে কিভাবে ট্রিটমেন্ট হবে, বিশদায় বিবরণীতে মনে রাখবা নতুন সঞ্চিতি, এবং নতুন সঞ্চিতিটা অবশ্যই আসবে, আর পুরাতন সঞ্চিতিটা থাকলে বাদ যাবে, আর নতুন যে আমরা কুরিন করলাম, আর যদি রেওয়ামিলের মধ্যে কোনো কুরিন থাকে সেই দুটা যোগ হবে। তাহলে এখানে রেওয়ামিলের মধ্যে কোনো কুরিন নাই, তাহলে আমি জিরো রাখলাম, আর নতুন কুরিন এখানে বললো 3,000 টাকা, আমি এই 3,000 টাকা এখানে লিখলাম। তাহলে 3,000 আর নতুন কুরিন সঞ্চিতি 5,700, এই যে আমরা ক্যালকুলেশন করলাম, অর্থাৎ 60,000 থেকে 3,000 বাদ দিয়ে ওর 10% করলে এখানে এসে 5,700 হলো। তাহলে আমার টোটাল বিশদায় বিবরণীতে 8,700 টাকা যাবে। কিভাবে যাবে, কুরিন হিসাবে দেখাবো আমি 3,000, আর কুরিন সঞ্চিতি 5,700, এইটা 8,700 টাকা দেখাতে হবে। আর আমার ব্যালেন্স শিটে তখন কি হবে, ব্যালেন্স শিটে আমার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে হচ্ছে টোটাল 60,000 টাকা থেকে 3,000 টাকা বাদ যাবে, যেহেতু এটা নিশ্চিত পাওয়া যায়নি, এই কুরিনটা বাদ যাবে, তারপরে আবার সঞ্চিতিটা বাদ যাবে, নতুন যে সঞ্চিতি আমরা ধরলাম, এখানে কিন্তু কোনো পুরাতন সঞ্চিতির কোনো কাজ নাই আর্থিক অবস্থার বিবরণীতে, আমি শুধু নতুন কুরিন আর নতুন কুরিন সঞ্চিতি এই দুইটা জিনিস এখানে আসবে। তাহলে 60 থেকে 3,000 আর 5,700 বাদ গেল দিলে আমার 51,300 হবে নেট প্রাপ্য বিল। আচ্ছা, এবার যদি আমি এইরকম করি এন্ট্রিটা একটু বললাম যে বাকিতে মাল বিক্রয় হয়েছে, ঘটনাটা যদি এইরকম দিয়ে দিই এখন। আচ্ছা, এইখানে এখন মনে করে এখানে বলে দিলাম যে এর সাথে এখানে একটা আমি ফিগার দিয়ে দিলাম, জাস্ট এরকম এন্ট্রি, এখানে আমি জাস্ট একই একই এন্ট্রি, খালি আমি এখানে একটা ফিগার দিয়ে দিলাম প্রারম্ভিক সঞ্চিতি, আমি যদি বলি 1,000 ছিল আগের থেকে, তখন কি হবে, তো যখন আমি এখানে 1,000 টাকা দিব তাহলে এটা আমার প্রারম্ভিক, তখন এই এই প্রারম্ভিকের শুধু কাজ একটাই, একটা হচ্ছে ক্রয়, এই রেওয়া মিলের এন্ট্রিগুলো আমরা জানি যে এক জায়গায় যায়, তাহলে এই 1,000 টাকা শুধু আমার এই আমি যখন এই বিশদায় বিবরণীতে দিব তখন এই 1,000 টাকা বাদ যাবে, এখানে যে এখানে দেখো এখানে আছে নতুন কুরিন, এখানে 3,000 টাকা, আর এই কুরিন বলতে রেওয়া মিলের কুরিন, কোনো রেওয়া মিলের কুরিন নাই। এখন এই 3,000 টাকা দিলাম, নতুন কুরিন সঞ্চিতি 5,700 উপর থেকে আসলো, তাহলে টোটাল 8,700, আর পুরাতন কুরিন সঞ্চিতির 1,000, এটা কিন্তু আসলো এই যে এখান থেকে, যদি হলো আমার রেওয়া মিলের মধ্যে প্রারম্ভিক সঞ্চিতি দেওয়া থাকে কুরিন সুদ, তাহলে এটা বাদ যাবে, এটা বাদ দিয়ে দেখো এখানে দাঁড়ালো 7,700, এখন 7,700 বিশদ আয় বিবরণীতে যাবে, কিন্তু ব্যালেন্স শিটে থেকে কিন্তু 8,700 বিয়োগ যাবে, কারণ নতুন 3,000 আর 8,700, এটা 8,700, এই পুরাতনটার কাজ শুধু বিশদ আয় বিবরণীর সাথে অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে এর কোনো প্রভাব নাই, এখানে জাস্ট আমরা নতুন দুইটা, নতুন অবচয় আর নতুন অবচয় অবচয় সঞ্চিতি। এখন যদি এখানে আমরা বলি যে এখানে যদি এই কুরিন, এখন এবার বললাম যে ব্যালেন্স শিটের মধ্যে একটা কুরিন মনে করো 2,000 টাকার ছিল, সরি রেওয়া মধ্যে, তো যদি এই রেওয়া মধ্যে 2,000 টাকার একটা কুরিন থাকে, তাহলে কি বুঝতে হবে যে এটা এই 2,000 টাকা অলরেডি একটা কুরিন সৃষ্টি হয়ে গেছে হিসাব বছরের মধ্যে, এবং এটা প্রাপ্য বিল থেকে কিন্তু এটা বাদ দিয়ে দেখানো হয়েছে, যেহেতু এটা হিসাবের মধ্যে আছে। এই 60,000-এর সাথে এই 2,000-এর কোনো সম্পর্ক নাই, এই 2,000 অলরেডি এই 60,000-এর সাথে অ্যাডজাস্ট করে 60,000 পাওয়া গেছে। তাহলে তখন কি করতে হবে, এই কুরিন রেওয়া মিলের কুরিনটা আমার এটা এই যে এইখানে চলে আসবে, এই দেখো এখানে বিশদ আয় বিবরণীর এই জায়গাটা আমি দিয়ে দেবো 2,000, দিলে পারা আমার বিশদায় বিবরণীতে এখন কত হলো, 9,700, 2,000 বেড়ে গেল, কারণ এই রেওয়া মিলের যে খরচটা এটাও এখানে চলে আসলো, আসার পরে 9,700, কিন্তু আমার আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু আমার কোনো এর প্রভাব নাই।
কারণ আর্থিক অবস্থার বিবরণীতে শুধু আমি প্রাপ্য বিলের সাথে নতুন কুরিন যেটা ইয়ার মধ্যে থাকবে, আহ, সমন্বয়ের মধ্যে সেটা, আর আমি নতুন যে সঞ্চিতি হিসাব করলাম সেটা, পুরাতন যে দুইটা রেওয়া মিলের মধ্যে থাকে কুরিন আর কুরিন সঞ্চিতি, এই দুইটাই যাবে আমার বিশদ বিবরণীর এইটুকুর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে, এইটুকের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে। আচ্ছা, এখন যদি এরকম ঘটনা ঘটে, বলে যে প্রাপ্য বিষয় তিনি আদায়যোগ্য না, এবার বললো যে এর সাথে কি, যে বাকিতে ধারে বিক্রয় করা হয়েছে, বলা হলো যে ধারে ধারে বিক্রয় বিক্রয় বললাম 10,000 টাকা, টাকা যা হিসাবভুক্ত হয়নি। আচ্ছা, এরকম যদি এন্ট্রি থাকে, তখন আমরা কি করব? এখানে ঘটনাটা কি বললাম, যে বলছে যে ধারে আরো 10,000 টাকা বিক্রয় করা হয়েছে যেটা হিসাবভুক্ত হয়নি। তো হিসাবভুক্ত হলে কি হতো? হিসাবভুক্ত হলে আমার নিশ্চয়ই এই প্রাপ্য বেড়ে যেত। তখন আমাকে কি করতে হবে, এই সমন্বয়ের মধ্যে যদি এরকম থাকে, তখন আমাকে জাস্ট প্লেন এখানে এই যে অলিখিত ধারে বিক্রয়, এখানে আমি খালি কত করে দেবো, কত টাকা, 10,000, এখানে 10,000 দিয়ে দিব আমি। এই 10,000 দিলে দেখো এখন আমার কি হলো, শুধু আমি এই 10,000 টাকা আমি বাড়িয়ে দিলাম, অর্থাৎ লেখা হয়নি মানে লিখলে পরে আমার প্রাপ্য বিল বেড়ে যেত। তাহলে আমি এখন 10,000 যোগ করে দিলাম, তাহলে এখানে আমার নেট প্রাপ্য বিল দেখো, এখানে 10, 60 আর 10, 70, আর 3,000 টাকা কি বললাম, 3,000 টাকা বলছি যে আদায়যোগ্য নয়, এখানে 3,000 দিয়ে দিলাম, দিলে 67,000, এর 10% করলে 6,700। তাহলে এখন এখন কি হবে, এখানে দেখো বিশদায় বিবরণীতে 2,000, এটা পুরাতন, এই যে এখান থেকে আসলো এই 2,000 কুড়ি, এখানে যদি না থাকতো তাহলে আমার এখানে জিরো হবে, পরিষ্কার কথা, এখানে আমার না থাকলে এখানে জিরো হবে। আর এই 3,000 কোনটা, এটাই যে সমন্বয়ের 3,000, নতুন নতুন কুড়ি, এই যে 3,000 টাকা আদায়ের যোগ্য না, এই 3,000 সেটা। আচ্ছা, আর 6,700 কোথায় পেলাম, এই যে এখানে সঞ্চিত হিসাব করলাম, সঞ্চিত হিসাব করার সময় কি করেছি আমরা, দেখো প্রাপ্য বিল ছিল রেওয়া মিলের মধ্যে 60,000, ওর সাথে সমন্বয় বলছে ধারে বিক্রয় করা হয়েছে, এটা লেখা হয়নি, তাহলে যোগ করলাম 70 হলো, আর ওখান থেকে 3,000 বাদ দিলাম, 3,000 অলরেডি, এই যে 3,000 আদায়যোগ্য নয়, তাহলে 3,000 বাদ দিয়ে 67,000 হলো নেট। এর এই 10% করলে 6,700, এটা হলো নতুন সঞ্চিতি। তাহলে নতুন কুরিন সঞ্চিতি 6,700, টোটাল 11,700, আর পুরাতন কুরিন সঞ্চিতির 1,000, এই যে এখানে আছে, এই যে প্রারম্ভিকে, যদি এটা না থাকতো তাহলে এটা এন্ট্রিটা আমরা এখানে দিতাম না। তাহলে প্রাপ্য বিলে যে কি হতো, প্রাপ্য বিলে যে এখন 60,000 টাকা আমার আগে থেকে ছিল, আর অলিখিত ধারে বিক্রয় এটা যোগ হবে, আমার এই ব্যালেন্স শিটে যেটা যাবে সেটা হলো এই 10,000 টাকা যোগ। আমরা জানি সমন্বয়ের এন্ট্রি সবসময় দুই জায়গায় হিট করে, তাহলে এই 10,000 টাকা দুই জায়গায় হিট করলো, একটা হলো এখানে আসলো, আর একটা আর্থিক অবস্থা বিবরণীতে গেল। আস্তে আর্থিক অবস্থার বিবরণীতে কি হলো, এখানে দেখো 10,000 টাকা যোগ হলো, 60 আর 10-এ 70, আর নতুন কুরিন 3,000, আর নতুন কুরিন সঞ্চিতি 6,700, এই যে এখানে 6,700, তাহলে বিয়োগ করলে নেট ফিগার হবে 60,300। এই ছিল, এটাই হলো আমার মাস্টার ফর্মুলা। আবার একটু দেখে নাও তোমরা, জাস্ট প্রাপ্য বিলের সাথে যোগ হবে অলিখিত ধারে বিক্রয়, অলিখিত বিক্রয় ফেরত যদি থাকে তাহলে সেটা বাদ যাবে, আবার যদি প্রাপ্য বিল থেকে আদায় হয়েছে কিন্তু লেখা হয়নি, তাহলে সেটা বাদ যাবে, কারণ প্রাপ্য বিলটা কমে যাবে। এরপরে এই নতুন কুরিন বলতে যেটা সমন্বয়ের মধ্যে যদি নতুন কুরিন থাকে, যে এখানে যেমন বলা হচ্ছে 3,000 টাকা আদায়যোগ্য নয়, এটা যদি থাকে, এটা তাহলে আমরা কুরিন সঞ্চিতির ভিত্তি এভাবে পেয়ে গেলাম, তারপরে রেটটা দিয়ে আমরা সহজাসহজি গুণ করে দেবো, 67,000 10% করলে 6,700, এটা হলো মাস্টার ফর্মুলা। আর বিশদ ব্যয় বিবরণীতে কি হবে, আমাদের সোজা কুরিন, এই প্রথম ফিগারটা, এটা যদি রেওয়া মিলের মধ্যে কোনো ফিগার থাকে, এখানে যেমন দেওয়া আছে রেওয়া মিলের মধ্যে যে 2,000, এখানে যদি থাকে তাহলে এখানে আসবে, না হলে জিরো হয়ে যাবে, এখানে যদি না থাকে, এখানে যদি জিরো থাকে, তাহলে আমার এখানে এই জায়গাতেও আমাকে জিরো করে দিতে হবে, এ- এই জায়গাতেও জিরো করে দিতে হবে। আর যদি আমার এখানে আমার থাকে একটা ফিগার, এখানে যদি আমি সে 4,000 একটা ফিগার থাকে, তাহলে আমাকে এখানে 4,000 দিতে হবে, আর যদি না থাকে তাহলে আমি দিব না, পরিষ্কার কথা। ঠিক কুরিন প্রারম্ভিক কুরিন সঞ্চিতি এখানে আছে দেওয়া, এই জন্য এই যে এটা, এটা আছে পুরাতন কুরিন 1,000, এই ফিগারটা রেওয়ামিল থেকে আসছে, যদি রেওয়ামিল এখানে জিরো থাকে, এই আইটেম না থাকে, তাহলে আমি এখানে দিব না, আমি এখানে যে এখানে জিরো করে দেব। দিলে পরে আমার এই যে কুরিনের আমরা এইটুকু ফিগার বিশদ আয় বিবরণীতে যাবে, ঠিক এইভাবে একই ছক অনুযায়ী
কুরিন, নতুন কুরিন যদি থাকে এই ছক অনুযায়ী। আর আর্থিক অবস্থার বিবরণীতে সেম ছক, প্রাপ্য বিল এর সাথে যোগ যদি থাকে, অর্থাৎ এই ভিত্তি পর্যন্ত যে কাজটুকু, এই যে এখানকার ভিত্তি কুরিন সঞ্চিতের ভিত্তি পর্যন্ত যে কাজটুকু এটুকু করতে হবে, করার পরে কুরিনটা আর ইয়েটা বাদ দিতে হবে, দিলে পরে আমাদের হয়ে যাচ্ছে। তো এই ছিল আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তোমরা করবে, এবং নতুন নতুন টিপস পাওয়ার জন্য আশা করি তোমরা পরীক্ষায় সঠিকভাবে এটা করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।